সংঘাতময় নির্বাচন হবে। কার কার মধ্যে সংঘাত হবে? যারা একটা পাতানো নির্বাচন করতে চাইতেছে আর যারা নির্বাচনে বিজয়ী হইতে চায়, জনগণের যাদের সমর্থন আছে। প্রফেসর ইউনূস বলছেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চান। যদি তাই চান তাহলে গোয়েন্দা সংস্থার এই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে না পারে সেই ব্যবস্থা প্রফেসর ইউনূসকে করতে হবে। কোন রাজনৈতিক দলের আবদারে চাপে প্রশাসনে বা পুলিশে কোনো পরিবর্তন করবেন না। আপনার নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশেও নাক গলাইতেছে, শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে, সিস্টেম হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে। আগে দেখেছিলেন না, এক সময় মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরিলে মুখ ধোবো না, ভাত খাবো না, ঘুম যাবো না আজকে রাতে, এটাই করছিল বিএনপি। এখন সব কিছু শান্ত, ঠান্ডা, পুকুরের মতো শান্ত। খলিলুর রহমান এখন তাদের সমস্যা না। ক্ষমতা একটা আশ্চর্য জিনিস, বুঝছাও। কত মানুষকে পাল্টা যেতে দেখলেন। কখনো যদি আমাক দেখেন ক্ষমতার কাছাকাছি দৌড় মারিচ্ছি, পিছে থেকে টেনে ধরে রাখবেন, খিচ্চা টেনে ধরে রাখবেন, যেন ওইটি যাবার না পারি। যাই হোক, বাংলাদেশের দুর্ভাগ্য হইতেছে মুষ্টিমেয় এলিট সংখ্যাগুরু মানুষকে শাসন করে সব সময়। আর সংখ্যাগুরু মানুষ এই এলিটদেরকে উৎখাত করার জন্য রক্ত দেয়, তারপর আবার বুঝাই টুজাই আবার এলিটরা এসে বসে পড়ে। এই ব্যবস্থাকে উৎখাত করার সুযোগ এসেছিল 5ই আগস্টে, আমরা হারাইছি সেই সুযোগ। সামনে নির্বাচনে যদি সিস্টেম করে জিতায় দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বিপ্লবের যেটুকু অবশিষ্ট আছে না তা ধ্বংস হয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই বিপ্লবকে কি ধ্বংস হইতে দিবেন? তবে এখন সময় কেবল অভিযোগ বা হতাশার না। আমি হতাশ হইতে নিষেধ করি। এখন সময় জায়গায় ওঠার, এক হওয়ার আর নিজের ভবিষ্যৎ নিজের হাতে নেওয়ার। এটাই আমাদেরকে রক্ষা করবে। ইতিহাস বলছে যখন জাতি বিভক্ত হয় তখন এই এলিটেরা শোষকেরা টিকে যায়, কিন্তু যখন মানুষ সচেতন, ঐক্যবদ্ধ, সাহসী হয় তখন কোনো কৃত্রিম শক্তি তাকে দমায় রাখতে পারে না। এই 1 নম্বর কথা হইতেছে ইলেকশন কি আদৌ হবে। 2 নাম্বার, ইলেকশন নিয়ে সবার মনে শঙ্কা কেন। 3 নাম্বার, কারা চায় না ইলেকশন হোক। এই 3 প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের এক লম্বা কাহিনী শুনতে হবে। আশা করি শুনতে খারাপ লাগবে না, কারণ এই কাহিনীর মধ্যে আপনার অনেক প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। প্রথমে শুরু করি এরশাদ বিরোধী আন্দোলন দিয়া। এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর বিএনপি, এই 2 রাজনৈতিক দলের রাজনৈতিক লড়াইয়ের ফলে এরশাদের পতন হয়। মুজিবের বিরুদ্ধে কোনো শক্তিশালী রাজনৈতিক লড়াই রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারেনি। মুজিবের পতন হয় অপ্রচলিত এক শক্তির হাতে। আর ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যই বিএনপির মতো একটা দলের জন্ম হয়। তখন এমন কোন রাজনৈতিক দল ছিল না যে ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করতে পারে। হাসিনাকেও কোনো রাজনৈতিক দল উৎখাত করতে পারেনি। এমনকি হাসিনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল লড়াইও তৈরি করতে পারেনি তেমন শক্ত কোনো। হাসিনার পতন হয়েছে রাজনৈতিক দলের বাইরের শক্তির হাতে। এই বাইরের রাজনৈতিক শক্তি শুধু ছাত্ররা না, রাজনৈতিক দলের বাইরের শক্তি অনেকগুলো ছিল, অনেক কয়েকজন দাঁড়ায় গেছিল। এরা কারা কারা? এদের চেনা কঠিন না। এরা এক একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি হয়ে উঠছে। আসেন দেখি তারা কারা। হাসিনার আমলে হাসিনার শাসনকে নাড়া দিতে পারছে সত্যিকার অর্থে 4টা আন্দোলন, যে আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল। রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে, জামাত আন্দোলন করছে আগে, বিএনপি আগে আন্দোলন করছে, কিন্তু সাধারণ মানুষ সেটাতে সম্পৃক্ত হয় নাই। জামাতের একটা আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল, সেটা হইতেছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ দেওয়ার পরে। কিন্তু সেই আন্দোলনটা খুব বেশি দিন চালাইতে পারেনি তারা। তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলনগুলো কি কি? 1 নাম্বার, হেফাজতের 5ই মের আন্দোলন। 2 নাম্বার, নুরুল হক নুরদের টাইমের সে কোটা সংস্কার আন্দোলন। 3 নাম্বার, নিরাপদ সড়কের আন্দোলন। আর ফাইনালি 2024-এ কোটা আন্দোলন এবং আলটিমেটলি বর্ষা বিপ্লব। এই সব কয়টা আন্দোলনের সর্বশক্তি নিয়ে নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির। বিএনপির নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো, প্রায় সকলেই থাকতো বলা চলে। এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত হইতো। আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল, যেটা এখনো এক্সিস্ট করে, এখনো আছে, জিন্দা আছে। এই যে লড়াইগুলোতে জামাতের অংশগ্রহণ, লড়াইগুলোর একটা গুণগত পরিবর্তন করে দিছিল। সেটা হইতেছে রাজনৈতিক লড়াই পরিচালিত হইতেছে ইসলামী রাজনৈতিক চিন্তায় ভর কইরা। বিএনপির কর্মীরা সংখ্যা বাড়াইছে, কিন্তু লড়াইয়ে কোনো কর্তৃত্ব বা বয়ান তৈরি করতে পারে নাই, নেতৃত্বও নিতে পারে নাই। রাজনৈতিক লড়াইয়ের ভাষাও পরিবর্তন হইতে থাকে। স্বাধীনতার বদলে আজাদি শুনি আমরা, বিপ্লব দীর্ঘজীবী হোক এর বদলে শুনি ইনকিলাব জিন্দাবাদ। এমনকি বামপন্থীরাও কারবালা বলে, আমি জাহিলিয়াত বলে। শোষক আর শোষিতের বদলে আমরা ব্যবহার করি জুলুম আর মজলুম। ন্যায়ের বদলে ব্যবহার করি ইনসাফ। গণভবন দখল করাকে বলি আমরা ফতে গণভবন। লড়াইয়ের ভাষা দিয়ে বুঝতে পারবেন কারা লড়াইয়ের মূল শক্তি। এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি। বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানেন? নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়া থামানো।
ওই নিরাপদ সড়কের লড়াই যে স্কুল ছাত্ররা করছিল তারাই 2024 বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়। এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় দেয় আন্দোলনকে। তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগায়, জান লড়াইয়ে ফাইট দিল, সারা দেশের মানুষ পাশে দাঁড়াইলো, হাসিনা পলাইলো, বাঙ্গু এলিটেরা সুশীলেরা দেখলো তার সাম্রাজ্য ঝরঝর করে ভেঙে পড়তেছে, ধ্বংস হয়ে যাইতেছে। আগে আসলো সেই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। ওয়াকার সাহেব গাড়ি পেটাই দিল, বুড়া চ্যাংড়া সব পলিটিক্যাল লিডারদেরকে ডাইকে নিয়ে গেল, তারা নাচতে নাচতে চলে গেল। একটা সরকার হইল, ইন্টারিম সরকার, যার কাজ হবে শুধু ইলেকশন। ওয়াকার সাহেব বুকে পাথর বেঁধে একটা সরকার উপহার দিল বাংলাদেশকে। বুকের রক্ত দিল সাধারণ মানুষ, যে রক্ত নেওয়ার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসারও। সে বিপ্লবোত্তর সরকার তৈরি করে ওয়াকার। কি তামাশা! দেশের মানুষ যে রাষ্ট্রের একটা বদল চাইছিল সেইটারে কব্বর দেওয়ার চেষ্টা হইল। মাঠে নামাইলো বুদ্ধিজীবীদেরকে, শুরু হইলো তাদের বিরুদ্ধে আক্রমণ যারা একটা বিপ্লবী সরকার চাইতেছিল। একদিকে ডাক্তার জাহেদ, তাসনিম খলিলের মতো সুশীল, আর একদিকে ওয়াকারের পোত বালকের মতো কুত্তা, বিরানি আলমের মতো মাদার বোর্ডেরা, আর সাথে জুটলো নাম কইলাম না, আমাদের দাবরানির উপরে রাখলো। অভিযোগ কি? আমরা নির্বাচন চাই না, আমরা কামান চাইছিলাম। প্রফেসর ইউনূস আমাদের পিস্তল দিতেছিল, অন্তত যেন সেইটা পাই, দুধের স্বাদ যেন ঘোলে মিটাইতে পারি, সেটা করতে চাইছিলাম, সেটাও করতে দেবে না। ডাক্তার জাহেদের কথাগুলো দেখেন, এটা বিপ্লব না, তার মূল কথা ছিল বিপ্লব হইলে তো একটা আমূল পরিবর্তনের পথে আগাইতে হবে, সেটা তারা আগাইতে দেবে না। এদের মূল চিন্তা হইলো একটাই, কি সেটা? সে চিন্তা হইতেছে আপাতত তো ঠেকানো গেছে, ধ্বংস হওয়া এস্টাবলিশমেন্টটা যা এতদিন ধরে চলছে, কিন্তু শেষ রক্ষা হবে কি? এই লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে ইসলামী একটা শক্তি উত্থিত হয়েছে, এইটারে কেমনে সামলানো যাবে? এরা যদি আবার ভাঙ্গা ফেলে সবকিছু পুরানো কাঠামোকে, তখন শুরু হইলো সংস্কার নিয়ে টালবাহানা, সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন। 31 দফাই নাকি সংস্কার। এই 55 বছর ধরে চলে আসা লুটপাটের বন্দোবস্ত কিভাবে টিকায় রাখা যায়, এই নিয়ে একটা ঐক্য হইল। কার কার ঐক্য হইল? ওয়াকার, বিএনপি আর ওয়াকারের সাথে নিঃশব্দে আওয়ামী লীগ আর ভারতের মধ্যে। আওয়ামী লীগের সাথে বিএনপির ঘুটু আছে, এটা তো বানায় বলতেছি না। আপনার এলাকায় আওয়ামী লীগ কার শেল্টারে আছে দেখেন। এস আলমের ব্যবসা দেখে সালাউদ্দিন সাহেব, এস আলমের গাড়ি সরায় বহিষ্কৃত হয়েছিল যারা, তাদেরকে আবার ফিরায় নেওয়া হয়েছে। তাহলে সামে বহিষ্কার করছিল, এমনি এমনি মিশামিশি হুদাহুদি বহিষ্কার করছিল, দেখানোর জন্য বহিষ্কার করে। যতজনকে বহিষ্কার করছে সবাইকে পিরেত নিছে। আপনি হিসাব করে দেখেন, বিএনপি দেখায় বহিষ্কার করছে, তার কিছুদিন পরে সামে আসতে কইরা তাদেরকে ফিরায় নেয় দলে, সব কয়টারে ফিরায় নিছে। দেখেন ওদেরকে আবার ফিরে নিছে, ওকে আবার নমিনেশনও দেওয়া হয়েছে। বিএনপি তারেক রহমানের সাথে লন্ডনে গিয়ে দেখা করে। এইসব স্থগিতাদেশ, বহিষ্কার সব লোক দেখানো কাজ। ফজা পাগলার তো প্রাথমিক সদস্য পদ স্থগিত হয়েছে, অগাস্ট মাসে স্থগিত করছে 3 মাসের জন্য। তো তাইলে নমিনেশন পাই কিভাবে? ওর তো সদস্য পদই নাই। আর একটা মজা দেখায়, বিএনপির একটা নীতি নিছিল এক পরিবার এক প্রার্থী। যে দেখেন, মানে এক পরিবার থেকে একজনই প্রার্থী হবে। খন্দকার মোশাররফ এসে গল্প করে কইছেন, দেখেছেন আমরা এক পরিবার থেকে একজনের বেশি প্রার্থী দেই নাই। হ্যাঁ তাই তো, এক পরিবার থেকে তো একজনের বেশি প্রার্থী দেন নাই তো, তাই না? তারেক রহমানের পরিবার থেকে তো 2 জন প্রার্থী, তারেক রহমান আর বেগম খালেদা জিয়া। মানে নীতি সবার জন্য, ওনাদের জন্য না, তাই না? ওনারা নীতির উপরে, হুদাই নীতি কথা তাইলে কর দরকার আছে। এর মধ্যে বিএনপি প্রফেসর ইউনূসের সরকারের কাউরে তার কোলে নিয়ে নিছে, যেন তারা একসাথে এই সিস্টেমটাকে টিকায় রাখতে পারে। এতদিন তারা মোটামুটি খোশ মেজাজেই ছিল, কিন্তু সব হিসাব তাদের পাল্টে গেল। একটা ভয় তাদের তারায় ফেরতেছে সেই দিন থেকে, বিরাট একটা ভয়। কি সেই ভয়? আর কেন তাদেরকে তারায় ফেরতেছে, আর কোন দিন থেকে তারা ভয় পাইতেছে, সেই জিনিসটা আসেন বুঝে দেখি। গত 20 বছরে যারা ভোটার হয়েছে তারা কারে ভোট দিবে জানেন? জানেন না তো, আমরা কেউই জানি না। বিএনপি কে যে ভোট দিবে না এটা তো জানা গেছে। ছাত্র সংসদ নির্বাচনে দেখা গেছে তরুণেরা ভোট দিতেছে বিএনপি কেনা। বিএনপি থার্ড হয়েছে বেশিরভাগ জায়গায়। আগে তো টাকা দিয়া ভোট কেনা যাইতো, গুন্ডার হুন্ডা দিয়া কেন্দ্র দখল করা যাইতো। এটা কি আবার করা যাবে? যাবে না। ওরাও নিশ্চিত না। আগে মনে করেছিল ইলেকশন দিলে তো বিএনপি জিতে যাবে, তাই রে নাই রে না। এখন সেই কনফিডেন্স আর নাই। কনফিডেন্স থাকলে জাস্টিস শাহাবুদ্দিনের 91 ইলেকশনের মতো একটা ইলেকশন করে ফেলতো, সবকিছু ঠিক আছে। এরশাদ নাই, বাকি সব ঠিক আছে, তাই হইতো। ওইটা করলে একটা মোটামুটি ফেয়ার ইলেকশন দিত। যদিও ফেয়ার ইলেকশন দিলে 91 মতো চমক আসতে পারে। 91 কি হয়েছিল জানেন? আর্মি, প্রশাসন, পুলিশ, ব্যুরোক্রেসি, এমনকি বিএনপিও মনে করেছিল আওয়ামী লীগ ক্ষমতা আসবে। ক্ষমতা আসলো বিএনপি। ওই একই অবস্থা হবে এবার। আর্মি তো বিএনপির সাপোর্ট দিতেছে, ওয়াকার দিতেছে। প্রফেসর ইউনূসের সরকারের কিছু উপদেষ্টাও কাজ করতেছে বিএনপির জন্য। কিছু যে ভিড়িছে, বিএনপি কইছে আপনাকে রাখবো আমরা পরের সরকারে, আর আনন্দে চলে গেছে আর কি। জামাত মনে করে যে বিএনপি ক্ষমতা আসতেছে, কিন্তু ডিপ স্টেট এটা মনে করে না।
তারা সেই জন্য 2008 সালের নির্বাচনের মতো ব্যবস্থা করতে যাচ্ছে, যেখানে সুনিপুণভাবে গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রিত একটা ইলেকশন হবে। বিএনপির সাথে ওয়াকার আছে, কিন্তু ব্যুরোক্রেসি পুলিশের পুরোটা নাই। এটাই বিএনপির মাথা ব্যথা, ওয়াকারেরও মাথা ব্যথা। প্রফেসর ইউনূসের বেশ কিছু উপদেষ্টা কবজা করে ফেলছে, তাই বিএনপি প্রশাসন আর পুলিশ আর ব্যুরোক্রেসিকে কিভাবে কবজা করা যায় এই ঘুটু করিচ্ছে। প্রফেসর ইউনূসের কাছে খালি ধর্ণা দিচ্ছে। জামাত কি বুঝবার পারিচ্ছে যে এরকম একটা নির্বাচনের পায়তারা চড়িচ্ছে? 2008 সালে কিন্তু বিএনপি বুঝতে পারে নাই, এমনকি জামাতও বুঝতে পারে নাই এমন ইলেকশন একটা হইতেছে। অনেকে মানা করছিল কিন্তু বিএনপিকে ওই নির্বাচনে না যাইতে, যেমন ফরহাদ মাজার ভাই কইছিলেন। এটা ফরহাদ মাজার আমাকে নিজেই কইছেন। এইবার জামাত আগে থেকে সতর্ক, তাই দেখেন জামাতের বিরুদ্ধে কামান দাগানো ইতিমধ্যেই শুরু হয়েছে। জামাত নাকি নির্বাচনই চায় না, মানে শিবির যেটি নির্বাচন করেছে সেটি তো জিতিচ্ছে। জামাতের অবস্থা আপনারা জানেন, জামাতের তো অবস্থা খারাপ না, জামাতের জনপ্রিয়তা বাড়ছে। না, জামাত কেন নির্বাচন চাইবে না? বুঝতে পারতেছেন তো কে কেন কোন কথা কইতেছে? জামাত যদি মাঠ ফাঁকা মাঠ ছাইরা না দেয়, ছাইরা দেওয়ার সম্ভাবনা কম, তাইলে একটা ভয়ঙ্কর যারা যারা এক হয়েছে, আওয়ামী লীগ, ভারত, ওয়াকার, বিএনপি, প্রফেসর ইউনূসের কিছু উপদেষ্টা, এগুলো কৃত্রিম শক্তি। এই শক্তি দমায় রাখতে পারবে না বাংলাদেশের সাধারণ মানুষকে। আমাদের তরুণদের রক্ত, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মত্যাগ, সাধারণ মানুষের ন্যায়বোধ, তাদের লড়াইয়ের ক্ষমতা, এগুলো নিছক স্মৃতি কথা না, এগুলো ভবিষ্যতের ভিত্তি। এগুলোকে রক্ষা করতে হবে শুধু কথায় না, কর্মে, সততায়, সংগঠনে, তথ্যে, আইনে, নৈতিক প্রতিরোধের মাধ্যমে। এইবার আমাদেরকে ভাবতে হবে আমরা কি কেবল কথা বলবো নাকি বদল আনবো। ভয়, অপপ্রচার আর বিভক্তিকে হারাইতে হইলে লাগবে ধৈর্য, পরিকল্পনা আর সাহস। এখনই সময় সেই সাহস দেখানোর। এই দেশটা আমাদের, এই দেশ এলিটদের না, এই দেশ সংখ্যাগরিষ্ঠ সাধারণ দরিদ্র মানুষের। এই ইতিহাসও আমাদের। যারা রক্ত দিচ্ছে তারা চায় আমরা যেন ভয় না পাই। অন্ধকার যত গভীরই হোক, ভোরের আলো আসবেই যদি আমরা একসাথে থাকি এবং বিশ্বাস করি যে পরিবর্তন কেবল সম্ভব না, পরিবর্তন অপরিহার্য। সামনের ভোটের জন্য তৈরি হন। কাকে ভোট দেবেন সেটা নিয়ে আলাপ হবে, আলাপ করা যাবে, কিন্তু কাকে ভোট দেবেন না সেইটা এখনই ঠিক করে ফেলেন। কাকে ভোট দেবেন না সেটা আমার মুখ ফুটে বলে দেওয়ার দরকার নাই, আপনারা নিজেরাই জানেন। এটাই বিজয়ের প্রথম ধাপ। আমরা এই নির্বাচনে বেহাত বিপ্লবের পুনর্দখল করব, করতে পারবো ইনশাল্লাহ, যদি আমরা এক থাকি, যদি আমাদের কৌশল ঠিক থাকে, যদি আমাদের সাহস, সততা এবং লক্ষ্য স্থির। কারণে ওখানে প্রচুর বর্জ্য কিন্তু পড়েছিল। এটা মোটামুটি স্বাভাবিক, এটা সবাই জানেন। একটা নর্মাল জনসভা হলেও ওখানে অনেক কিছু, পানির বোতল, ক্যান, কোল্ড ড্রিঙ্কসের ক্যান, তারপরে আপনার খাবার প্যাকেট, এগুলো পড়ে থাকে। তো এগুলি পড়ে থাকা নিয়ে আজকে সকালে জানলাম যে বিএনপির লোকজনই এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছে এবং তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে এবং তারা নিজেরাও অনেক কাজ করেছে। তবে যতটুকু ফটো সেশন হয়েছে, বাস্তবে বিএনপির নেতাকর্মীরা কতটুকু করেছে আমি জানি না, কিন্তু এটা আমার জানার কোনো আগ্রহও নাই। আমার আগ্রহ হলো যে ওনারা ভেবেছেন যে এই কাজটা ওনাদের করা দরকার। এই যে চিন্তাটা, আমি এই চিন্তাটাকে অনার করি এবং আমি চাইবো, এটা তো প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাস, সম্ভবত এটাই প্রথম যে কোনো জনসভা করে অথবা কোনো এরকম সমাবেশের আয়োজন করে যারা আয়োজক তারা ওই সমাবেশের কারণে যে ক্ষয়ক্ষতিগুলি হয় সেগুলো সমাধানের চেষ্টা করে, সেগুলি পূরণের চেষ্টা করে। এই প্রবণতা এই প্রথমবার আমরা দেখলাম, কাজে এতে আমি খুশি। আমি আশা করব বিএনপির এটাই তো শেষ মিটিং না, বরং আমি বলবো এটি প্রথম মিটিং, তাই না? এই নির্বাচনকে সামনে রেখে বিএনপি আরও অনেক মিটিং করবে, ঢাকায় করবে, ঢাকার বাইরে করবে। আমি আশা করব বিএনপি যেন দলীয়ভাবে একটা সিদ্ধান্তে উপনীত হয় এবং এই কাজটা যেন অব্যাহত রাখে। তারা যখনই যেখানে মিটিং করবে, যখনই যেখানে জনসভা করবে, সেই জনসভা শেষ হওয়ার পর তারা উদ্যোগ নিয়ে সেই জনসভার স্থলটাকে আবার আগের মতো করে দেবে। এই উদ্যোগটা তারা নেবে। আমি যেন তারেক রহমানের কাছে অনুরোধ করছি যে আপনি আপনার দলের নেতা কর্মীদেরকে বলুন তারা যেন এই কাজটা খুব রিলিজিয়াসলি করেন। তাহলে হবে কি, জনগণ দেখবে যে একটা নতুন ধরনের রাজনীতি দেশে শুরু হয়েছে এবং এটা যদি আপনারা করতে পারেন সেটা অন্য অন্য দলের উপরে কিন্তু একটা চাপ হিসাবে থাকবে এবং জনগণের কাছে তারা বুঝতে শিখবে যে আমাদেরও না করলে জনগণ আমাদেরকে ত্যাগ করবে। এতে লাভ যেটা হবে, দেশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আরেকটা বিষয় আমি শুনলাম যে ওই সময় যে গাছগুলো মারা গিয়েছিল, যে গাছগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, বিএনপি কর্তৃপক্ষ, বিএনপি নাকি পক্ষ থেকে বলা হয়েছে যে ওই গাছগুলো তারা আবার বপন করে দিতে চায়। এটা নিঃসন্দেহে আমি মনে করি একটা ভালো উদ্যোগ।
এছাড়া আমি দেখলাম যে বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে একটা বিবৃতিও দেওয়া হয়েছে যে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের কারণে, তার বিমানবন্দর থেকে পর্যন্ত আসার কারণে যে বিপুল রাস্তায় যে মানুষের সমাগম হয়েছিল, এ কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় যে বিঘ্ন ঘটেছিল, এই জন্য তারা সবার কাছে ক্ষমা চেয়েছে। এটাও আমার কাছে পছন্দ হয়েছে, কারণ আসলে এই লোকগুলি কিন্তু বিএনপি নিয়ে আসেনি, লোকগুলো স্বতঃস্ফূর্তভাবে এসেছে তাদের নেতাকে দেখার জন্য। কাজে এই স্বতঃস্ফূর্ত আগমনকে বিএনপি ফেরাতেও পারবে না। এখানে বিএনপির ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই, দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই। তবু তারা সেটা করেছে। আমি মনে করি এটাও রাজনীতিতে একটা ইতিবাচক দিক। এখন আমি আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাই। সেই বিষয়টা হলো, আপনারা লক্ষ্য করেছেন তারেক রহমানের আচরণগত কিছু চেঞ্জ আমরা দেখেছি। এখানে আসার পর উনি যখন সমাবেশে বসেছেন, তখন ওনার জন্য যে রাজস্বিক চেয়ার ছিল, সেই চেয়ারটাই কিন্তু উনি বসেননি, উনি একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে বসেছেন। আমি এগুলো হয়তো ছোটোখাটো বিষয়, অনেকে হয়তো বলবেন যে আমি এগুলি বলছি কেন, আমি কি তেল মারছি কিনা। না ভাই, তেল মারামারি না। আমি বলতে চাচ্ছি, আমি এইটা যে আপনি করছেন, এটা যেন একদিনের জন্য না হয়, এটা যেন আগামীতেও ঘটতে থাকে। আমি ওইটা বলতে চাচ্ছি। আগামীতে যখনই আপনি যেখানে যাবেন, তখন যেন এই ঘটনাগুলো ঘটে, এবং এটা যেন কেবল আপনার জন্য না ঘটে, যেন অন্যদের জন্যও ঘটে। আপনার সঙ্গে যারা থাকবেন তাদেরকেও বলে দিবেন যে তোমরা তো ওই সমস্ত দামি দামি চেয়ার ছিল, আমি প্লাস্টিকের চেয়ারে বসেছি। এতে কিন্তু আমার সম্মান কমে যায় নাই। এই জনগণ কিন্তু কি চেয়ারে বসেছে এটা দেখে না, জনগণ দেখে লোকটা বলছেটা কি এবং লোকটা করছেটা কি। সেটা কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি, অথবা আপনারাও দেখুন। এই হলো ওনার পক্ষ থেকে আমি মনে করি মেসেজটা অন্য অন্য নেতাদের কাছে যাওয়া উচিত। অন্য নেতারা সেটা যদি ফলো করতে না পারেন, তারা ছিটকে যাবেন এবং তারা ফলো করার চেষ্টা করবেন বলে আমি ধারণা করি। এবং এখানে আসার আগে আরেকটা ঘটনা মনে করে দিই। এখানে আসার আগে যখন উনি লন্ডন থেকে আসবেন এখানে, তার আগে ওখানে লন্ডনে একটা জনসভার ছবি কিন্তু আমরা দেখেছিলাম। জনসভা ঠিক না, ওখানে যারা আমাদের কমিউনিটির লোকজন ছিল, সেখানে উনি একটা সভা করেছিলেন। সেখানে যখন নাকি তারেক জিয়া জিন্দাবাদ যখন বলা হচ্ছিল, তখন উনি কিন্তু স্পষ্ট ভাষায় ওখানে বলেছিলেন যে এটা আমি পছন্দ করি না, এই ধরনের স্লোগান আমি পছন্দ করি না। উনি কিন্তু বলেছিলেন আই ডোন্ট লাইক ইট। তো এই যে কথাগুলি বলেছিলেন, এটা কেন? দেখুন, উনাকে জিন্দাবাদ বললেই যে উনি বেঁচে থাকবেন আর মুর্দাবাদ বললেই যে উনি মরে যাবেন, বিষয়টা কিন্তু তা না। এই যে যারা এরকম ভাবে করে, এই কাজগুলো অর্থটা কি? প্ল্যাকার্ড নিয়ে আসা, মিটিংয়ের মধ্যে বিশাল বিশাল প্ল্যাকার্ড নিয়ে আসা, এমনভাবে প্ল্যাকার্ড নিয়ে আসা, প্ল্যাকার্ড ছাড়া কিছু দেখা যায় না। এগুলো আসলে কেন হয়? এগুলো তো কেউ না কেউ করে। কারা করে, কেন করে? তারা করে হলো তারা নেতার দৃষ্টি আকর্ষণ করতে চায়, স্লোগান দিয়ে নেতার দৃষ্টি আকর্ষণ করতে চায়। দৃষ্টি আকর্ষণ দরকারটা কি? নেতার দৃষ্টি তো তার কেবল আপনার প্রতি থাকলে চলবে না। আপনার হলো পাতি নেতা ধরা যাক, তাহলে আপনার হলো জুনিয়র নেতা অথবা সিনিয়র নেতা, যা হোক, আপনাদের কাছে থাকলে তো হবে না। নেতার দৃষ্টি থাকবে পুরো দেশের উপর, পুরো দেশের জনগণের উপর। কাজেই এটা আসলে এক ধরনের তৈলমর্দন। এই তৈলমর্দনের হাত থেকে কিন্তু আমি মনে করি তারেক রহমানকে রক্ষা করতে হবে। আমি একটা কথা বলি, নেতাকে যখন এরকম তৈলমর্দন করা হয় ব্যাপকভাবে, পাইকারিভাবে, এবং নেতা যখন সেই তেল নিতে পছন্দ করেন, তখনই কিন্তু শুরু হয় সেই নেতার স্বৈরাচারী হওয়ার সূত্রপাত। সে ওইখান থেকে কিন্তু স্বৈরাচারী হতে থাকে। সবাই তাকে বলতে থাকে, নেতা আপনার কোনো ভুল নাই, আপনি যা করেছেন সব ঠিক, আপনি মহান, আপনি মানুষ না, আপনি মহামানব। এই যে বলতে থাকাটা, এরকম বলেই কিন্তু নেতাকে মানুষ নষ্ট করে ফেলে। একসময় নেতা মনে করতে থাকে, আরে তাই তো, আমার তো কোনো ভুল নেই, আমি যা করি সব ঠিক, উপরে আল্লাহর, নিচে আমি, মাঝখানে আর কেউ নাই। এই যে মানসিকতাটা, এই মানসিকতার নামই স্বৈরাচারী মানসিকতা, যেটা শেখ হাসিনা অর্জন করেছিলেন এবং তার ফল উনি ভোগ করেছেন। এখন মানুষটাকে এইভাবে কিন্তু বানানো হয়, মোসাহেবরা তেল মারতে মারতে এরকম বানানো হয়। আমি আজকে কিছু একটা ঘটনা বলি। দেখেন, মোসাহেবরা কিন্তু কেবল যে তার দলের থেকেই হয় তা কিন্তু নয়। এই মোসাহেবে কিন্তু বিভিন্ন কর্নার থেকে হয় ভাই। এবং সেই মোসাহেবিটা আমি একটু আপনাদের ধারণা দিতে চাই যে কি ধরনের মোসাহেবি আমরা ইদানিং দেখতে পাবো আগামী কয়েকদিন। আমি কয়েকটা আপনাদেরকে নমুনা দেখাই, সেটা দেখাবো। আমি প্রথমে দেখাবো মিডিয়ার মোসাহেবি, এটাই দেখাবো আজকে। পরবর্তী অন্যান্য মোসাহেবি নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের মিডিয়াগুলো উনি আসার পর, কালকে উনি এসেছেন, আসার পর আজকে আমি কয়েকটা পত্রিকার একটু প্রথম পৃষ্ঠার চেহারা আপনাদেরকে দেখাতে চাই। আমি প্রথম যে পত্রিকাটা আপনাদের দেখাচ্ছি সেটা হলো দৈনিক আমাদের সময়। দেখুন আপনারা, প্রথম পাতায় কোনো নিউজ নেই, কেবল দুটো ছবি
এবং একটা হেডলাইন, জনসমুদ্রে ভালোবাসায় সিক্ত। ভাবুন একবার, কোনো নিউজই নেই এখানে। তারা আরেকটা পাতা করেছে, 3 পাতায় তারা নিউজ করেছে, কিন্তু সেখানে তারেক রহমান সংক্রান্ত নিউজ ছাড়া আর তেমন কোনো নিউজ আমি দেখলাম না। যতগুলি নিউজ ছাপা হয়েছে সবগুলি তারেক রহমানকে নিয়েই। সেখানে কটা নিউজ আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা নিউজ, এবং 11টা নিউজের সবগুলি নিউজই তারেক রহমান কেন্দ্রিক। এই হলো তাদের তেল। নিশ্চিত তেলের মাত্রাটা বুঝতে পারছেন। এবং আমাদের সময়ে আরও একটা পৃষ্ঠা করেছে, সেটা তারা করেছে 5 পাতায়। সেই পাতায় 12 পৃষ্ঠার পত্রিকা, কিন্তু সেই পাতায় পুরো পৃষ্ঠাটা তারেক রহমানের বিভিন্ন ছবি দিয়ে তারা চেপে দিয়েছে। তারেক রহমান আসলেন, বসলেন, হাত তুললেন, এগুলো। ভাই, এটা নির্জলা তেল ছাড়া আর কিছু না। আসলে পরের পত্রিকা দেখি আরেকটা, ইত্তেফাক। দেখুন আপনারা, ইত্তেফাকে কি হয়েছে? ইত্তেফাকে প্রথম পৃষ্ঠায় যে করে নিউজ, প্রথমে হেডলাইন তো তারেক রহমান হবে, কোনো সমস্যা নাই। আমি ইত্তেফাকের ছবিটা খুব সুন্দর লেগেছে আমার কাছে, ভালো ছবি। কিন্তু তারপরে যে করে নিউজ এখানে আছে, প্রত্যেকটা নিউজ তারেক রহমানের এই দেশের প্রত্যাবর্তন কেন্দ্রিক। এখানে এই পত্রিকা ফার্স্ট পেজে আর কোনো নিউজ নেই। আসুন তারপরে দেখি, তারপরে দৈনিক ইনকিলাব পত্রিকা, এটার ফার্স্ট পেজেও তারেক রহমানময়। পুরো ফার্স্ট পেজে 8টা নিউজ আছে, তার মধ্যে একটা মাত্র নিউজ ছাড়া, যে ক্ষুধাবক্স চৌধুরী পদত্যাগ, ওটা ছাড়া আর বাদ বাকি সকল নিউজই কিন্তু তারেক রহমানকে নিয়ে, ওনার দেশ প্রত্যাবর্তন এটা নিয়ে। কালের কণ্ঠ, কালের কণ্ঠে হেডলাইন করা হয়েছে আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমান ওনার লিড নিউজ ওনার হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এই পত্রিকায় আর যত কটা নিউজ আছে তার মধ্যে একমাত্র 2টো নিউজ তারেক রহমানের বাইরে, 2টো ঠিক না, একটা নিউজ তারেক রহমানের বাইরে। সে হলো বঙ্গোপসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারত, এই একটা। আর আরেকটা নিউজ অর্ধেক, সে হলো স্বাগত জানালেন জামায়াত আমির, মানে তারেক রহমানের আগমনকে জামায়াতের আমির স্বাগত জানিয়েছেন, ওটা একটি নিউজ। তার মানে ওটা আমি তারেক রহমান কেন্দ্রিক নিউজই বলবো। এই পত্রিকা ফ্রন্ট পেজে আর কোনো নিউজ নেই। দেখুন জনকণ্ঠ পত্রিকা, জনকণ্ঠ প্রথম পাতায় কেবল একটা বিরাট ছবি আছে আর একটা ছোট্ট একটা নিউজ আছে সিঙ্গেল কলামে। এত জঘন্য মেকআপ আমি অনেকদিন পরে একটা দেখলাম, যে এটা কীরকম মেকআপ হলো আমি জানি না। যাক, ফার্স্ট পেজে আর কিছু নেই। তারপরে এই পত্রিকার 3 পাতায় যে তারেক রহমানকে কেন্দ্র করে নিউজ, এবং সেই নিউজের মধ্যে মানে পুরো একটা নর্মাল একটা ফ্রন্ট পেজের মতো করা হয়েছে, কিন্তু সেখানে তারেক রহমান ছাড়া আর কোনো নিউজ নেই। পুরো পত্রিকা, মানে এই পেজটা 2টো পত্রিকা, তারেক রহমান ছাড়া আর কোনো নিউজ নেই। মানব জমিন এমনি একটা ট্যাবলেট পত্রিকা। এই পত্রিকার মেকআপ এরকমই হয়, আমি দেখেছি, এর আগেও দেখেছি, বড় একটা ছবি দিয়ে মেকআপ করে। সেই মেকআপের হেডলাইন তারা করেছে বাংলা লুথার কিং, এবং সেখানে যে কয়টা নিউজ আছে, এখানে 1, 2, 3, 4, 5টা, এই 5টা নিউজের 5টা নিউজই তারেক রহমানকে নিয়ে। দেখুন জয় দিন, এটা আমাদের সিনিয়র সাংবাদিক শফিক রেহমান সাহেবের সম্পাদিত পত্রিকা। জয় দিনে আমি দেখলাম মোটামুটি 11টা নিউজ আছে, তবে অত বড় বড় হেডলাইন নেই, হেডলাইনগুলো একটু অন্যভাবে করা হয়েছে। কিন্তু পুরো পত্রিকাতে তারেক ফার্স্ট পেজে 11টা নিউজ আছে। এই 11টা নিউজের প্রত্যেকটা নিউজই তারেক রহমানকে কেন্দ্র করে। এবং জয় দিনে আরেকটা পাতা, তারা আরেকটা পাতা, ভেতরে আরেকটা পাতা, এটা হলো 3 পাতা। সেই 3 পাতাও অনেকগুলি ফটো ক্যাপশন দিয়ে, তারেক রহমান কেন্দ্রিক বিভিন্ন ফটো ক্যাপশন দিয়ে তারা আরেকটা পেজ করেছে। যুগান্তর পত্রিকা দেখুন, যুগান্তর পত্রিকায় যতগুলি নিউজ আছে ফার্স্ট পেজে, মানে সবগুলি তারেক রহমান কেন্দ্রিক। তারেক রহমানের বাইরে ওখানে আর কোনো নিউজ নেই ফার্স্ট পেজে। যুগান্তের পর আমরা দেখব প্রথম আলো। এই প্রথম আলো পত্রিকাটা, আমি যে বলি যে প্রথম আলো পত্রিকাটা অনেকটা প্রফেশনাল, সেটার কারণ এখন আপনারা বুঝতে পারবেন। প্রথম আলো পত্রিকা এখন তারেক রহমানকে নিয়ে নিউজ করেছেন, এবং ওখানে 2টো নিউজ 3টা নিউজ তারা করেছেন তারেক রহমানকে নিয়ে। তারপরে জামাত এনসিপির যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা, সেটা আছে। তারপরে ভুয়া জন্ম মৃত্যু নিবন্ধন, এই নিউজ আছে। মানে মোটামুটি ওনারা যা করেন সেরকমই করেছেন। এবং একই ধরনের আমি প্রফেশনালিজম দেখলাম সমকালেও একই রকম দেখলাম, যে এখানে তারেক রহমান কেন্দ্রিক নিউজ আছে, কিন্তু এরাও কিন্তু প্রথম আলোর মতো জামায়াত এনসিপির আলোচনাটা, তাদের মধ্যে যে সিট ভাগাভাগি হতে পারে, এই নিউজটা আছে।
এবং তাদের দৌলতপুরে একটা নিউজ আছে যে তুলা চাষ নিয়ে। এরপর আমি এরকমই অনেকটা প্রফেশনালিজম দেখলাম আজকের পত্রিকায়। আজকের পত্রিকায় তারেক রহমানকে নিয়ে লিড করা হয়েছে, ঠিক আছে, বেশ কয়েকটা নিউজ ওটা আছে, কিন্তু সেখানে কিন্তু জামাত এনসিপির ওই নিউজটাও আছে এবং একটা ইন্টারভিউ আছে এবং তারেক রহমানকে কেন্দ্র করে আছে, কিন্তু মোটামুটি প্রফেশনাল মনে হয়েছে আমার কাছে। আমার কাছে সবচেয়ে মানে যেটা দিয়ে শুরু করেছিলাম একটা আমাদের সময় দিয়ে কীরকম মানে তৈলাক্ত নিউজ, আমি এই একই রকম তৈলাক্তের প্রতিযোগিতায় আরেকটা পত্রিকার নাম বলতে চাই, সেটা হলো দৈনিক কালবেলা। কালবেলা ফ্রন্ট পেজে তারেক রহমান ছাড়া আর কোনো নিউজ নেই, আপনারা দেখতে পাচ্ছেন, উনি একমাত্র নিউজ করেছেন এখানে ফার্স্ট পেজে, এবং সেখানে আই হ্যাভ এ প্ল্যান এই নিউজটা আছে। তার সাতের পাতায় পুরো পাতা তারা তারেক রহমানের বিভিন্ন ছবি দিয়েছেন এবং ক্যাপশন দিয়েছেন। সাতের পরে আবার 12 পাতা মানে শেষ পাতা যেটা, সেখানেও তারেক রহমানের ছবি ছাড়া বিভিন্ন দৃশ্যের ছবি ছাড়া আর কিছু নেই। তো আমরা এই দেখলাম, এখন এগুলো দেখে আমরা কি মনে করলাম, এগুলি কেন করা হয়েছে? আমি বলবো আমার অতি সরলীকৃত যে সিদ্ধান্ত, সেটা হলো তেল মারার জন্য, একদম নির্জলা তেল, মোসাহেবি করার জন্য, বোঝানোর জন্য। দেখুন আপনার জন্য আমি কত গুরুত্ব দিচ্ছি, আবার পত্রিকার ভ্যালুয়েবল তিনটা পাতা আপনাকে আমরা দিয়ে দিচ্ছি। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা কি তারেক রহমান সাহেব পছন্দ করছেন, পছন্দ করবেন? আমরা নয় করেছি, কারণ আমরা এভাবে অভ্যস্ত ছিলাম আগে। আমাদের পত্রিকার সম্পাদকরা, বার্তা সম্পাদক যারা মেকআপ করেন, ওনারা হয়তো আগে এইভাবে অভ্যস্ত ছিলেন, মালিকরা হয়তো ভালো সুযোগ সুবিধা পাওয়ার জন্য এগুলি করে থাকেন আগের থেকে, আমরা নয় অভ্যস্ত ছিলাম। তারেক রহমান কি করবেন? উনি কি এগুলি পছন্দ করবেন? আমি মনে করি ওনার উচিত হবে এই পত্রিকাগুলোকে সম্ভব হলে ওনার অফিস থেকে একটা ফোন করে বলে দেওয়া, ভাই এ ধরনের মোসাহেবি আর দয়া করে আমার সঙ্গে করবেন না। আমরা এই ধরনের মোসাহেবের কারণে আমাদের রাজনীতি একটা জটিল পাকের মধ্যে পড়ে গেছে। আমরা এখান থেকে উদ্ধার পেতে চাই, আমরা নতুন রাজনীতি করতে চাই। আপনাদের পত্রিকা আমার নিউজ, ঠিক আছে, আজকে আমি এসেছি বড় নিউজ, আপনি লিডটা করেন, ঠিক আছে, কিন্তু এই যে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা ধরে খেলে তারেক রহমান এবং তারেক রহমান ময় হয়ে যাওয়া, এটা কিন্তু আরেকজন স্বৈরাচারীকে সৃষ্টি করার একটা প্রচেষ্টা হতে পারে। অবশ্যই দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপির পাকা ধানে কেউ হয়তো মই দেওয়ার জন্য প্রবল বেগে এগিয়ে আসছে, এবং পাকা ধানে মই দেওয়ার ফলে বিএনপির এই মুহূর্তে যে সম্ভাবনাগুলো রয়েছে, সেই সম্ভাবনাগুলো বিএনপির জন্য হিতে বিপরীত হতে পারে। কিভাবে হিতে বিপরীত হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের যদি শোনার মতো ধৈর্য থাকে, আগ্রহ থাকে, তাহলে হয়তো আমার এই বক্তব্য থেকে তারা একটা ধারণা পেতে পারেন। আর যদি তারা মনে করেন যে একজন ইউটিউবার কি বললেন, তার দলে একটা সময় নির্বাচন করেছে, সেই নমিনেশন নিয়ে তার কথা আমাদের শুনতে হবে, কারণ এরকম নমিনেশন দিলে কত কাক, কত ময়ূর পেখম তুলে নাচতে থাকে। তো সেখানে একজন গোলাম মোল্লা রনি, সে আবার আওয়ামী লীগ থেকে আসছে, কি মানে তাচ্ছিল্য করতে তো আসলে কোনো বক্তব্যর কোনো শেষ নেই। আপনি যদি কাউকে তাচ্ছিল্য করতে চান, যে সকল মানুষ নাফরমান, অবাধ্য, যে সকল মানুষ ধর্ম কোনো বিশ্বাস করে না, তারা তো আল্লাহ রাসূলকে নিয়ে নানা রকম কটূক্তি করে থাকে। কিন্তু আপনি যদি শিক্ষা নিতে চান, তাহলে প্রকৃতির সব কিছু আপনার শিক্ষক। পিঁপড়া আপনার শিক্ষক, মৌমাছি আপনার শিক্ষক, গাছের পাতা, প্রস্ফুটিত পাতা যে আজকেটি ফুটলো, সে আপনার শিক্ষক। যে পাতাটি বড় হলো, শিক্ষক, এবং জীবন শান হয়ে এসে গাছ থেকে যে পাতাটি ঝরে পড়লো, সেও আপনার শিক্ষক। কাজেই বিশ্বজুড়ে মানে যে শিক্ষার ব্যবস্থা, সেখানে সবাই আপনার শিক্ষক এবং আপনি সবার ছাত্র। এই যে বোধ, এই বোধ যাদের মধ্যে আছে, বিশেষ করে বড় মানুষ যারা আছে, তারা যাকে বলা হয় জীবনে অনেক বড় কিছু করেন। বড় মানুষরা সবার কথা শুনেন। আর আমাদের মধ্যে কিছু মানুষ আছেন, তারা সবসময় কাজের চেয়ে যাকে বলা হয় এ ধরনের কথাবার্তা বলা, বা মানে নিজের চাইতে অন্যের ঘরে তেল দেওয়া, মানে অন্যের বিষয় নিয়ে কথাবার্তা বলা, এগুলো একটা অভ্যাস। আর এই অভ্যাসের কারণেই গল্প হয়, কবিতা হয়,
এই অভ্যাসের কারণেই শিল্প হয়, সাহিত্য হয়, সংস্কৃতি হয়। আদারওয়াইজ আমাদের মতো এরকম বহেমিয়ান বাউন্ডারি টাইপের মানুষ যারা কখনো নিজের স্বার্থ নিয়ে চিন্তা ভাবনা না করে অন্যের স্বার্থ নিয়ে, দেশ নিয়ে, জাতি নিয়ে, অন্যর কিভাবে আছে এগুলো নিয়ে যারা সময় কাটায়, এই যে অভ্যাসের কারণেই দেখা গেল যে আমার জীবনের আমি সিংহভাগ সময় এই যে এখন যেরকম কাজকর্ম করছি একেবারে শৈশব যখন, তখনও লেখাপড়া বাদ দিয়ে দেখা গেল যে পাশের বাড়ির এক বুড়ি আছে, ভিক্ষা করে সারাদিন, দরিদ্র মানুষ ঘরের মধ্যে থাকে, অনেক দূর থেকে পানি আনতে হয়। সারাদিন ভিক্ষা করে আসছে, চাল নিয়ে বসে আছে আমাদের গ্রামে, কিন্তু পানি আনার মধ্যে কোনো লোক নাই। গ্রামের মধ্যে যে সকল ভিটা ছিল আশেপাশে কেউ থাকতো না, সেই বুড়িরা সেখানে গিয়ে থাকতো। তো সেখানে গিয়ে সেই বুড়িকে সাহায্য করে, একটু পানি এনে দেওয়া, ওইটা করে দেওয়া, এই কাজগুলো কে করে? আমাদের মতো বাউন্ডারিলে যারা লোক আছে তারা কিন্তু এখনও সেই কাজগুলো করে। তো সেই দিক থেকে এই যে বিএনপিকে নিয়ে এখন কথা বলছি, বিএনপির সঙ্গে আমার এখন কিসের সম্পর্ক? আমি তো সেই একবারই মাত্র ইলেকশন করেছি, কোনোদিন বিএনপির অফিসেও যাইনি, তারপরে বিএনপির কোনো নেতাদের সঙ্গে ওরকম কোনো সম্পর্ক নাই। ওই নির্বাচন করার পরেই মনে হলো যে আমি আর নির্বাচন করব না। 2019 সনে যখন আমি তারেক রহমান সাহেবকে বললাম যে আমি আর নির্বাচন করব না 19 সনে, তখন তিনি বললেন তাহলে আপনি আসছিলেন কেন? তাই বললাম যে আমি জানি না, আপনারা ডাকছিলেন তাই এসেছি, আমি তো আসিনি, আপনারা ডেকে এনেছিলেন তাই এসেছি, কিন্তু আমার ভালো লাগছে না, নির্বাচন আর আমি আর করব না। তো এটা আসলে মানে বিটুইন মি, আমার সঙ্গে যারা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা এটা বলতে পারবেন, সাক্ষ্য দিতে পারবেন, কিন্তু সাধারণ যারা জনগণ তারা চিন্তা করবেন যে ও মাই গড, একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দলের মনোনয়ন, এটা কি একটা ছেলের হাতের মোয়া নাকি? রনি সাহেবের মতো একজন মানুষ চাইলেই কি নমিনেশন পেতে পারে? চাইলেই কি সে মানে এটা রিফিউজ করতে পারে? তো এরকম কথাবার্তা তো ডাজ নট ম্যাটার। ফার্স্ট থিং হলো যে বিএনপি ভালো করুক, আওয়ামী লীগ ভালো করুক, এই যেমন আমি এখন আওয়ামী লীগ নিয়ে মাঝে মধ্যে ইতিবাচক কথাবার্তা বলি, কিন্তু আওয়ামী লীগ আমাকে যে বাস দিয়েছে, যে সর্বনাশ করেছে, কিন্তু তারপর আমি বলছি যে বাংলাদেশে একটা রাজনৈতিক সমতা থাকুক। আওয়ামী লীগের কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই, কিচ্ছু নেই, কোনো পদ পদবি কখনো ছিল না, শুধু একবার ইলেকশন করেছি। কিন্তু আমি চাই যে রাজনীতি ভালো থাকুক। একটা সময় জামাত নিয়ে খুব কথাবার্তা বলতাম, ইতিবাচক কথাবার্তা বলছিলাম আওয়ামী লীগ জামানাতে, যখন জামাতের নাম কেউ নিত না, এবং জামাতের কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক কখনো ছিল না। একবার জামাত খুশি হয়ে বোধহয় একটা জায়নামাজ ঠাইমাজ পাঠানোর চেষ্টা করলো, সেমাই ঠেমাই দেওয়ার চেষ্টা করলো ঈদ উপলক্ষে। আমি এর কাছে ফোন করলাম, বললাম যে না, আমি এমনি আপনাদের পক্ষে কথাবার্তা বলি, কিন্তু আমাকে সেমাই দিলে, জায়নামাজ দিলে আমার এই সম্মানটা থাকবে না, আমি এটা করব না। এই ধরনের মানুষ। তো সেই অর্থে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে সারা বাংলাদেশে যে বিএনপির জোয়ার, এবং প্রথম আলোর মতিউর রহমান থেকে শুরু করে মাহফুজ আনাম, বুদ্ধিজীবীরা যারা সারা জীবন বিএনপিকে বাস দিয়েছে, যারা সারা জীবন তারেক রহমান সাহেবকে ভিলেন বানিয়ে ছেড়েছে, সেই সমস্ত মানুষ যখন এখন বলছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং আগামীতে তারেক রহমান সাহেবের কাছে তাদের কি দাবি দেওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর কাছে, এই কথাগুলো যখন তারা অকপটে বলছেন, তখনই আমি এর মধ্যে অশনির সংকেত দেখতে পাচ্ছি, ভীষণ রকম অশনির সংকেত দেখতে পাচ্ছি। আপনার কেউ যদি কাউকে চাটে, সেটা ভালো লাগার কথা। যে কোনো প্রাণী আপনাকে যদি ধরেন একটা বাজে প্রাণীও চাটে, পিঠ চাটে, একটা সময় আপনার একটু ঘিন ঘিন লাগবে, কিন্তু পিছন দিক থেকে যদি আপনি না তাকান, আপনি কিন্তু এক ধরনের পুলক অনুভব করবেন। সেটা ছাগলও যদি আপনাকে চাটে, ভালো লাগবে। কিন্তু যদি আপনাকে একটা বাঘে চাটে, আপনারা হয়তো জানেন না যে বাঘের জিহ্বা, হয়তো অনেকে জানেন, বাঘের জিহ্বা এতটা ধারালো যে কোনো একটা ওয়াল, মানে কনক্রিট ওয়ালে যদি বাঘ চাটা দেয়, সে কনক্রিট পর্যন্ত উঠে যায়, এত ধারালো। তদ্রূপ একজন জ্ঞানী, একজন গুণী, একজন কুটিল স্বভাবের মানুষ, সে যদি হঠাৎ করে এসে আপনার প্রশংসা শুরু করে, যে কিনা আজীবন আপনাকে সমালোচনা করেছে এবং আপনাকে ঘৃণা করে, আপনাকে ঈর্ষা করে, আপনার পতন কামনা করে, তো সে যে কোনো বিপদের সময় হোক না কেন, যে অবস্থায় হোক, আপনাকে এসে যদি সেই লোকটি প্রশংসা করে, তাহলে এই প্রশংসার মধ্যে আপনি হজরত আজরাইল আলাইহিস সালামের আগমন বার্তা আপনি লিখে রাখতে পারেন। এটা হলো বাস্তবতা।
অসংখ্য উদাহরণ রয়েছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে তারেক রহমান সাহেবের যারা প্রশংসা করছেন, বিএনপির যারা প্রশংসা করছেন, এর মধ্যে আমি প্রথমত বিএনপির যাকে বলা হয় বিপদ, অশনি সংকেত দেখতে পাচ্ছি। শেখ হাসিনার আশেপাশে অনেক বড় বড় মানুষ, যেমন ডক্টর মুশিউর রহমান এনবিআর যে চেয়ারম্যান ছিলেন, তারপরে ডক্টর এস.টি. ইমাম, ডক্টর গহর রিজভির মতো মেধাবী মানুষগুলো তাকে স্যার ডাকতেন, মাথা নুয়ে থাকতেন, কথায় কথায় তেল মারতেন। ফলে মানে শেখ হাসিনার কাছে মনে হতো যে এত বড় বড় মানুষ আমাকে এইভাবে সম্মান করে, আর ছাত্রলীগ যুবলীগের একটা সাধারণ কর্মী এসে আমাকে আপা আপা ডাকে, বিভিন্ন রকম মুখে যা আসে তাই বলে, এটা কী ধরনের কথা। ফলে তিনি একটা সময় গণভবনের দরজা তার নেতাকর্মীদের জন্য বন্ধ করে দিয়েছিলেন। এবং আপনারা এখন যেমন তারেক রহমান সাহেবের বিড়াল নিয়ে খুব আলোচনা হচ্ছে, বিড়ালের নাম কি, জিবু, এবং এটা নিয়ে খুব ট্রল হচ্ছে। কি ট্রল হচ্ছে? যে বিড়ালের পাসপোর্ট হচ্ছে, তারপরে বিড়াল কবে আসবে। এখন মানে সেই বিড়ালের জবান অনেকে খুলে ফেলেছে এবং বিড়াল কথা বলছে, মানে এআইয়ের মাধ্যমে বিড়াল কথা বলছে, এবং যে সকল কথাবার্তা বলছে খুবই অবমাননাকর। বিড়াল মানে তারেক রহমান সাহেবের বিড়াল জেবুকে দিয়ে এআইয়ের মাধ্যমে যে সকল কথাবার্তা বলানো হচ্ছে, ওগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে সেন্টিমেন্টটা কী। আমি নিজেও দেখেছি যে মানে আমাদের যে এই যে আবেগ, আমি একটা ভিডিও করি যখন এই মুহূর্তে তারেক রহমান সাহেবকে নিয়ে একটা ভিডিও করি, তো সেটার কিন্তু এই নামটা বা থাম্বনেইলে যখন তারেক রহমান সাহেব থাকেন বা তার একটা প্রশংসা করার চেষ্টা করি, এটা কিন্তু পাবলিক খাচ্ছে না, এই মুহূর্তে খাচ্ছে না। ফলে ভোটের মাঠে কী হবে? অথচ ঠিক ৩-৪ মাস আগেও কিন্তু তারেক রহমান সাহেবের যে কোনো একটা প্রসঙ্গ আসলে, বিএনপির একটা প্রসঙ্গ আসলে মানুষ সেটাকে গ্রহণ করতো, জাস্ট বিফোর 3 মান্থস। আমার ভিডিওগুলো দেখেন। কিন্তু এখন মানে নানা কারণে বিএনপি, তারেক রহমান সাহেব, জিয়া পরিবার, এদের সম্পর্কে মানুষের আগ্রহটা কোন পর্যায়ে আছে, যারা এই কন্টেন্ট তৈরি করি আমরা এটা হাড়ে হাড়ে টের পাই। কারণ আমাদের সঙ্গে আপনাদের যে ইন্টারাকশনটা, এটা একেবারে ডাইরেক্ট, হাজার হাজার কমেন্ট, লাইক, কথাবার্তা, মানে জনগণের দেখা একটা ভিডিও দীর্ঘক্ষণ ধরে দেখে। তারপরে যে ধরনের আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের যে বিজ্ঞাপনগুলো আসে, সেই বিজ্ঞাপনের কোয়ালিটির অনুপুরে কিন্তু আমরা বুঝতে পারি যে কী ধরনের মানুষ এই কথাগুলো শুনছে। যেমন ধরুন, গুলিস্তানের মানুষ যদি আমার ভিডিও দেখে, তাহলে আমার এখানে বিজ্ঞাপন আসবে পচা সাবানের বিজ্ঞাপন। কিন্তু আমার যদি আমেরিকার শিক্ষিত সম্প্রদায় দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা দেখেন, তো সেখানে দেখা গেল যে সৌদি গভর্নমেন্টের বিজ্ঞাপন চলে আসবে। তো সেক্ষেত্রে কি হলো যে আমরা যারা এই কন্টেন্ট, আজকে যেমন আমি 5-6 বছর যাবত কন্টেন্ট করি, এই বিষয়গুলো পুরোটা আমি জানি। ফলে এখানে জনগণের মত কোন দিকে যাচ্ছে, জনগণ কোনটা পছন্দ করছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি, রিড করতে পারি। এবং সেই দিক থেকে তারেক রহমান সাহেব এবং বিএনপির জন্য এই সময়টি তারা মনে করছে ভালো, কিন্তু আমরা যারা বাইরে থেকে দেখছি আমাদের কাছে মনে হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে গেছে। যেমন ধরুন, এখন সেই তারেক রহমান সাহেব আসলেন, বিরাট সংবর্ধনা হচ্ছে আগামীকাল 25 তারিখে। তো এখানে দলে দলে লোক গ্রাম থেকে চলে এসছে। এটা দেখে আপনি মানে বিএনপি যারা লোকজন রয়েছেন তারা খুব খুশি যে আমাদের নেতা আসছেন, দীর্ঘদিন গ্রাম থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে চলে আসছে। মূল ব্যাপারটা হলো, আপনার অবাক হয়ে যাবেন, আমাদের বাড়ির পাশে আটরশি পীর সাহেবের বাড়ি। তো বছরে যাকে বলা হয় ওনার একটা ওরস মোবারক হয়, ছোটকাল থেকে আমরা দেখে আসছি। মানে 1 কোটি লোক সেই ওরসে যায়, 1 কোটি। আবার বলছি, আটরশি হুজুরের বাড়িতে 3 দিন বা 4 দিন বসে যে বাৎসরিক উরস হয়, 1 কোটি লোক সেখানে উপস্থিত হয়। এর বেশিরভাগ লোক ওখানে যাওয়ার পরে তারা ওই যে এতগুলো মানুষ একসাথে হয়েছে, এটার মধ্যে আনন্দ পায়। আমরা যেমন গ্রামবাসী লোকজন সমস্ত কাজকর্ম বাদ দিয়ে ওই 3 দিন খালি ওই বাড়িতে থাকি। মানে পুরো সদরপুর উপজেলার যত লোকজন আছে, বেশিরভাগ মানুষ এই সময়টাতে 1 দিনের জন্য, 2 দিনের জন্য সেখানে যায়। প্লাস ওখানে ওই যে ডাল ভাত, গরুর মাংস, এগুলো একবেলা খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। মানে একটু লাইনে বসার জন্য ছোটোকালে পাগল হয়ে যায়। এর কারণ হলো এই ধরনের যে লোকজন বেশি হলে ভালো লাগে। এই যে বড় একটা মাহফিল হয়, বড় একটা যাত্রা গান হয়, বড় একটা সভা সমাবেশ হয়, এর 80% লোক
80% লোক সেখানে যায় আউট অফ কিউরিসিটি, কৌতূহলবশত। তো এই যে তারেক রহমান সাহেব আসছেন, এখানে দেখবেন যে উপস্থিতি, যে ভিড়ভাট্টা বা যে সমস্ত কর্মকাণ্ড, এর 80% হলো আউট অফ কিউরিসিটি, যেটি 25 তারিখের পরে থাকবে না। আপনি 26 তারিখ থেকে ডিসেম্বর মাসের 26-27 তারিখ, মানে আপনি যে কিউরিসিটিটা 300 ফিটে দেখবেন, এটি উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন এটা আপনি দেখবেন না। উনি যখন শহীদ মিনারে যাবেন আপনি দেখবেন না। উনি যখন নির্বাচন কমিশনে যাবেন এটা আপনি দেখবেন না। এর মধ্যে দেখুন যারা দলীয় নেতাকর্মী রয়েছেন, সেই দলীয় নেতাকর্মী যারা আছেন তারা সেই যাকে বলা হয় অতিরিক্ত আগ্রহ। কেউ একজন দেখলাম সে বিরাট ধানের পোশাক আশাক পরে আসছে, ধানের টুপি, ধানের জামা, ধানের প্যান্ট, এবং উনি না খেয়ে আছেন। উনি বললেন যে তার নেতার সাথে দেখা না হলে তিনি খাবেন না। রীতিমতো ফাজলামো। মানে যখনই দেখবেন যে একটা অতিরিক্ত, মানে কেউ আনুগত্য দেখায়, বেশি কথাবার্তা বলে, দালালি করে, তেল মারে, সেই তেল মারার কারণে সর্বনাশ ঘটে যায়। তো এখন তারেক রহমান সাহেবকে নিয়ে বিএনপিতে যা হচ্ছে, বা বিএনপিকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে যা হচ্ছে, এবং এই যে একটা তারেক রহমানের জ্বর, এইভাবে যদি তারেক রহমানের এই ঝড় এবং জ্বর রাজনীতিতে, এটা 1 সপ্তাহ যদি বিএনপি খালি এই দিকে দৃষ্টি নিবন্ধন করে, অন্যদিকে বিএনপির রাজনীতি ভেঙে চুরে খান খান হয়ে যাবে। বিএনপির যে রাজনীতির প্রতিপক্ষ, তারা বিএনপির রাজনীতিকে রীতিমতো গাং বানিয়ে ফেলবে। ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, যারা মনোনয়ন পায়নি, বিএনপি যারা মনোনয়ন পেয়েছে এবং যারা এই তারেক রহমান সাহেবকে নিয়ে ব্যস্ত, তাদের অজান্তে যারা মনোনয়ন পায়নি তারা তাদের নির্বাচনী এলাকা গুছিয়ে ফেলবে। সবাই যখন ঢাকা আসছে তারা তখন নির্বাচনী এলাকাতে কাজ শুরু করে দিয়েছে, বিদ্রোহী পক্ষ। এবং অনেক যারা মনোনয়ন পায়নি, অনেকের হয়তো বয়স 60 বছর, 58 বছর, তারা মনে করছেন জীবনের এটাই শেষ নির্বাচন, ডাজ নট ম্যাটার, এমপি তাকে হতেই হবে। আবার অনেকে মনে করছেন এমপি হই বা না হই একটু দেখাই দেবো যে আমি আসলে কতটা গুরুত্বপূর্ণ। এই জেদ, মানে একটা দলের জন্য যদি 10 বছর, 15 বছর, 20 বছর সে শ্রম দেয়, আর সেই শ্রমের মূল্য না পেয়ে এই সময়টিতে এসে নানা রকম নীতি নৈতিকতার কথা শুনে, নানা রকম অ্যাডভাইস শুনেন, এটা যে শুনে সে বুঝে কতটা কষ্ট। কাজেই যারা বিদ্রোহী হবেন তারা তাদের সর্বশক্তি নিয়ে বিএনপিকে যে অক্টোপাসের মধ্যে কামড়ে ধরবেন, এটা বিএনপির জন্য বিরাট বুমেরাং হয়ে যাবে। অন্যদিকে জামাত, এনসিপি এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে, যারা এখনো পর্যন্ত ঐক্য হতে পারেনি বিএনপির কারণে, কিন্তু বিএনপির এই যে তারেক রহমান সাহেবের আগমন এবং এই সময়টাতে গত কয়েকদিনে যা কিছু ঘটেছে রাজনীতির অঙ্গনে, সেই রাজনৈতিক অঙ্গনে এই ঘটনার ফলে কি হলো, যেমন দেখা গেল একটি দল বিলুপ্ত হয়ে গেছে, সেই দলের কোনো নেতাকর্মী গিয়ে আর একটা দল বানিয়ে জামাতের সাথে যোগ দিল। তারপরে শেষে অনেক দলের নিবন্ধন আছে, তারা দল, মানে যাকে বলে দলের নেতা, প্রধান নেতা নমিনেশন পেয়ে দল ব্যান্ড করে চলে গেছে। কিন্তু তার কথা তো হবে না, এখানে জেনারেল অ্যাসেম্বলি লাগবে, দল বন্ধ করার জন্য অনেক প্রক্রিয়া লাগবে, তারা সেগুলো এখন পর্যন্ত করে উঠতে পারেননি। ফলে কি হলো, যে গেছে তার অবর্তমানে আরেকজন দলের হাল ধরে সে গিয়ে একটা বিরাট ঐক্য, দেখা গেল 100 দলীয় একটা ঐক্য করে ফেলেছে। এবং আমাদের দেশে, মানে কি বলবো, মানুষ যখন রাগ হয়ে যায় এবং কোনো মানে আপনি একজন ধরুন একজনকে আপনি ভিক্ষা দিতে চাইলেন, আপনি 50 টাকা দিলেন বা 100 টাকা দিলেন, খুব কান্নাকাটি করছে রাস্তার মধ্যে, আপনার দয়া হলো আপনি 100 টাকা দিলেন। তো নর্মালি সে ভিক্ষা পায় 5 টাকা বা 10 টাকা। তো আপনার 100 টাকার নোট দেখে সেই ভিক্ষুক লোভী হয়ে গেল। লোভী হয়ে সে বলল যে বাবা আমার লুঙ্গি নাই, চিকিৎসা নেই, আমাকে আরও কিছু দাও। তখন কিন্তু আপনার মেজাজ গরম হয়ে যাবে। এবং এক্ষেত্রে প্রায় যে মানুষ করে, যে দাতা, সে মেজাজ হারিয়ে ফেলে এবং ওই যে ভিক্ষা দিয়েছিল ভিক্ষার টাকা ফেরত নিয়ে নেয়। আমাদের দেশের রাজনীতিতে একই অবস্থা। আপনি যখন খুব ওভার কনফিডেন্ট হয়ে যাবেন তখনই আপনার পতন হবে। আইয়ুব খান 10 বছর পাকিস্তান শাসন করেছেন এবং তিনি উন্নয়ন দশক পালন করছিলেন, এবং তার একটা ধারণা ছিল যে তিনি যত উন্নয়ন করেছেন পুরো পাকিস্তানের মানে মানচিত্র, মানে প্রত্যেকটা জায়গাতে ফুলে ফলে শোভিত করে ফেলেছিলেন। তার ধারণা ছিল যে আজীবন তিনি ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু হয়নি। 69-এর গণ অভ্যুত্থানে এমন একটা অবস্থা তৈরি হলো পুরো পাকিস্তানে, তিনি তার ক্ষমতা
সেনাপ্রধান ইয়াহিয়া খানের কাছে হস্তান্তর করে তিনি চলে যেতে বাধ্য হলেন। এরপর আমরা তাকে আর জানি না। এইভাবে আপনি আসলে যখনই আপনি খুব বেশি, এরশাদ সাহেবও দীর্ঘদিন কাজকর্ম করার পর একেবারে সব কিছু স্বাভাবিক চলছিল, শেষ মুহূর্তে এসে তার এই পতনটা হলো 2006 সালে। 2006 সনে বিএনপির আসলে পরাজিত হওয়ার কোনো রিজন ছিল না, 111 হওয়ার কোনো কারণই ছিল না, কিন্তু অলনে ছাড়েন বিএনপি যখন ওভার কনফিডেন্ট হয়ে গেল তখন তো এই ঘটনাগুলো ঘটে গিয়েছিল। ঠিক একই অবস্থাতে 1991 সালে রাজনীতির যত জরিপ সেটা ছিল আওয়ামী লীগের পক্ষে, এবং শেখ হাসিনা আওয়ামী লীগ ধরে নিয়েছিল যে তারা পাওয়ারে আসছে, আর বিএনপির আসলে কোনো প্রস্তুতিই ছিল না, তারা যে ক্ষমতায় আসবে এই ধরনের কোনো প্রস্তুতি ছিল না। 91 সালে বিএনপির মনোনয়ন দেওয়ার মতো অনেক জায়গাতে যোগ্য প্রার্থী তাদের ছিল না, কিন্তু নিয়তি তাদেরকে ক্ষমতা নিয়ে এলো। এইবার যেটা হচ্ছে, চারিদিকে একটা রব পড়ে গেছে, বিএনপি ক্ষমতায় আসবে শতভাগ, সবাই সে কথা বলছে। বিএনপির যারা লোকজন তারাও ধরে নিচ্ছে যে একবারে নমিনেশন পাওয়া, ইলেকশনটা শুধু বাকি, জাস্ট একটু ইলেকশন এলাকাতে যেতে হবে, আর মানুষ হুড় হুড় করে এসে ভোট দিয়ে বিএনপিকে পাশ করে নিয়ে আসবে। আর তারেক রহমান সাহেব তো জাস্ট প্রধানমন্ত্রী, এটা সময়ের ব্যাপার, উনি শুধু চেয়ারটাতে বসাটা হলো তার ইচ্ছার উপর নির্ভর করবে, তিনি এখন আজ বসবেন না কাল বলবেন সেরকম। তো এইরকম যখন মানুষ ওভার কনফিডেন্সের মধ্যে থাকে, মানুষ যখন একটা মোহের মধ্যে থাকে, মানুষ যখন অতি তেলবাজির মধ্যে থাকে, তখন তাদের যারা প্রতিপক্ষ প্রচণ্ড রকম শক্তিমত্তা অর্জন করে। ফলে এই সময়টাতে বিএনপি যাদেরকে কেয়ার করছে না, কাউন্টই করছে না, বা যাদের কাউন্ট করা তো দূরের কথা প্রয়োজনও মনে করছে না, এমন সব মানে প্রাচীরের গাত্রে এক নামগোত্রহীন ফুটেছিল ছোট ফুল অতিশয় দিন, ধিক ধিক করে তারে কাননের সবাই, বিখ্যাত একটা কবিতা। মানে বিএনপির এরকম অনেক ছোট ছোট ফুল, মানে যার কোনো রকম গুরুত্ব আছে বলে বিএনপির লোক মনে করে না, সেই এক একটা ফুলের কারণে বিএনপির সর্বনাশ হয়ে যেতে পারে এই নির্বাচনের এই সময়টিতে। এবং প্রকৃতির একটা ব্যাপার হলো, আপনি যখন কোনো একটা ব্যাপারে খুব বেশি কনফিডেন্স দেখাবেন, সেখানেই আপনার পতনটা হবে। ইসলামে যে জিনিসটা আছে যে তুমি আল্লাহর কাছে চাও বিনয় সহকারে, ভয় এবং লজ্জা নিয়ে, এবং যাকে বলা হয় তোমার বিশ্বাসও থাকবে, বিশ্বাস এবং ভয়, মানে খাউফ এবং রিজ্জা, খাউফ এবং রিজ্জা এই দুটো। মানে আমি একটা লেখা লিখেছিলাম, এটা নিয়ে আমি তখন পড়তে হয়েছিল যে দিলওয়ার হোসেন সাঈদীর ইমতিহান, খাউফ এবং রিজ্জা। তো এই খাউফ এবং রিজ্জা এই দুটো জিনিসের সমন্বয় যখন মানুষ করতে না পারে, তখন একেবারে আপনার সামনে যখন একটা খাবার আসবে আপনি মুখে দিবেন, ঠিক সেই জিনিসটা আপনার সামনে থেকে চলে যায়। আর এর কারণেই পাকা ধানে মই দেওয়ার প্রসঙ্গটি আসছে, মানে একেবারে রেডি হয়ে আছে, ফসল তুলবেন আর খাবেন, ঠিক এই সম্ভাবনাটাও শেষ মুহূর্তে নষ্ট হয়ে যায়। তো এই যে বিএনপির যে পাকা ধান, সেই পাকা ধানটি তারা কিভাবে সংরক্ষণ করবে, কিভাবে ঘরে তুলবে, এবং সেই ধান দ্বারা কিভাবে তাদের যে প্রয়োজন সেটা মেটাবে, আশা করি বিএনপির যারা নেতৃবৃন্দ সেটা আমার চেয়ে ভালো বোঝেন।